সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আজকের পদার্থবিজ্ঞানের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থার্মোডাইনামিক্স অর্থাৎ তাপগতিবিদ্যার দ্বিতীয় ক্লাস। আজকের আলোচ্য বিষয় হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপ শক্তি থেকে কাজ পাওয়া যায় বা যান্ত্রিক শক্তি প্রয়োগের মাধ্যমে তাপ উৎপন্ন হয়। তাপ এবং কাজ পরস্পর তুল্যমূল্য। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের দুটি বিবৃতি আছে। প্রথমটা হচ্ছে জুলের বিবৃতি। যখন কোনো ব্যবস্থায় তাপ সরবরাহ করা হবে তখন সেখান থেকে কাজ পাওয়া যাবে, বা কোনো যান্ত্রিক ব্যবস্থার মাধ্যম থেকে যান্ত্রিক ব্যবস্থা তথা কাজ করার মাধ্যমে তাপ উৎপন্ন হবে। যদি কোনো সিস্টেমে সরবরাহকৃত তাপের পরিমাণ যদি H হয়ে থাকে, তাহলে ওই যান্ত্রিক ব্যবস্থা থেকে যে কাজ পাওয়া যাবে সেই কাজের পরিমাণ এবং উৎপন্ন তাপ H, কাজ হচ্ছে কৃত কাজ W, এবং উৎপন্ন তাপ H পরস্পর সমানুপাতিক হয় জুলের মতে। অর্থাৎ কোন যান্ত্রিক ব্যবস্থা বা কাজ থেকে তাপ উৎপন্ন হবে কিংবা তাপ সরবরাহ করে কাজ পাওয়া যাবে। আর এই কাজ এবং তাপ পরস্পর সমানুপাতিক জুলের মতে। এই সমানুপাতিক চিহ্ন আমরা লিখলাম H এবং W, এবং এখানে আমরা লিখলাম W সমান GH। এই যেটা হচ্ছে তাপের যান্ত্রিক সমতা, এখানে সমানুপাতিক ধ্রুবক। এটার একটি ধ্রুবমান আছে যার মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। এটা খেয়াল রাখলাম। এখন আসো তাপের যান্ত্রিক সমতা কাকে বলে, এই সংজ্ঞাটা আমরা দিব। কিসের সংজ্ঞা এটা? তাপের যান্ত্রিক সমতা, এইটা সংজ্ঞা দিচ্ছি। এই সংজ্ঞাটা হচ্ছে এখান থেকেই বলা যায় H যদি 1 হয় তাহলে J সমান W হবে। তাহলে আমরা বলতে পারি একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হবে, অথবা একক তাপ দ্বারা যে পরিমাণ কাজ পাওয়া যায়, তাই হচ্ছে তাপের যান্ত্রিক সমতা। H এর মান 1 একক, তাহলে যে পরিমাণ কাজ পাওয়া যায় সেটি হচ্ছে একক তাপ দ্বারা যে পরিমাণ কাজ পাওয়া সেটি তাপের যান্ত্রিক সমতা। বুঝা গেছে? হ্যাঁ, এই তাপের যান্ত্রিক সমতার সংজ্ঞাটা আমরা শিখব। এখন আমরা ক্লসিয়াস এর বিবৃতি বলবো। ক্লসিয়াস বলছে যে কি, যখনই কোনো সিস্টেমে তাপ সরবরাহ করা হবে সেই তাপের একটা অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হবে, বাকি অংশ সিস্টেম পরিবেশের উপর কার্য সম্পাদন করবে। আমার এই বক্তব্যটি আমাদের বইতে আছে, একটু পড়বা, তবে এটা আমি বিশ্লেষণ করব। অনেকগুলো কথা সেখানে আছে, অনেকগুলো শব্দ আছে, সেগুলোর পুরোপুরি অর্থ তোমাকে এবং সেগুলোর ব্যবহারটা তোমাকে জানতে হবে। বলা হচ্ছে যখনই কোনো সিস্টেমে তাপ সরবরাহ করা হবে সেই তাপের একটা অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হবে, বাকি অংশ দ্বারা সিস্টেম পরিবেশের উপর কার্য সম্পাদন করবে। অনেকগুলো শব্দ, সিস্টেম, পরিবেশ, অভ্যন্তরীণ শক্তি, কৃত কাজ। সিস্টেমটা কি? তাহলে আমরা কয়েকটা সংজ্ঞা আসি, বিষয়টা আগে বুঝি। সিস্টেম বা সংস্থা বলা এটাকে। কি সিস্টেম বা সংস্থা বলতে আমরা বুঝে থাকি যা দিয়ে কাজ করব আমরা, অর্থাৎ এখানে কাজ করব যা দিয়ে। তথা সিস্টেমের সংজ্ঞা হচ্ছে এরকম: সিস্টেম হচ্ছে জড়জগতের একটা অংশ যাকে ভৌত বিচারে পৃথক করা যায় এবং যা নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা চালাই, সেটি হচ্ছে সিস্টেম। যেমন ধরো এরকম অনেকগুলো কলম আছে, আমি তার থেকে এটা আলাদা করে দিলাম, এই হোয়াইট বোর্ড মার্কারটা। এখন এটার দৈর্ঘ্য আছে, এটার ব্যাস আছে না, এটার একটা আয়তন আছে, এখানে যে ফ্লুইডটা ব্যবহার করা হচ্ছে তার একটি ঘনত্ব আছে, তার একটা ইলাস্টিসিটি আছে। এই যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমরা যে পরীক্ষা নিরীক্ষা করতেছি, এই কলমটাতে যে কালি আছে সেটা যে বের হচ্ছে, কোনো কোনো কলমে অনেক দ্রুত বের হয়, বেশি বের হয়, কোনোটা আবার চিকন বের হয়। এটি আসলে যে ফ্লুইডটা আমরা ব্যবহার করতেছি তার উপর, বৈশিষ্ট্যের উপর নির্ভর করে।
তাহলে এই যে আমরা এটা নিয়ে কাজ করলাম, কাজ চালাবো, পরীক্ষা নিরীক্ষা করবো, কেমনে আরো স্মুথ লেখা হবে, কিভাবে আরো সুন্দর লেখা লিখতে হবে, কালিটা ছড়াই না যায়, এটি আবার বোর্ডে যদি লেগে থাকে মুছে না যাওয়া যায়, মুছে না গেলে কালো হয়ে থাকে, তাহলে বৃষ্টি হয়ে যাবে। তাহলে এই যে আমরা এটা নিয়ে কাজ করলাম, পরীক্ষা নিরীক্ষা নিয়ে কাজ করব, সেটি হচ্ছে সিস্টেম। তাহলে জড়জগতের একটা অংশ যা ভৌত বিচারে যাকে পৃথক করা যায় এবং যেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালনা করা হয়, সেটি হচ্ছে সিস্টেম। তাপগতিবিদ্যায় সিস্টেম বলতে আমরা বুঝে থাকি সিলিন্ডারে আবদ্ধ গ্যাসকে। খুব গুরুত্ব কথাটা মনে রাখতে হবে। তাপগতিবিদ্যায় সিস্টেম বলতে আমরা বুঝি সিলিন্ডারে আবদ্ধ গ্যাসকে। তাহলে আমি একটা সিলিন্ডার দেখাচ্ছি। এই হচ্ছে একটা সিলিন্ডারের ওয়াল, এটি হচ্ছে নিচের অংশ, এটি উপরে পিস্টন। এই পিস্টন লাগানো একটা সিলিন্ডারে আবদ্ধ গ্যাসকেই আমরা বলে থাকি সিস্টেম। এটা নিয়ে আমরা তাপগতিবিদ্যায় কাজ করে থাকি। আমরা জানি তাপগতিবিদ্যার মূল বিষয় হচ্ছে কৃতকাজ এবং তাপ, অর্থাৎ তাপ এবং কাজের মাঝে সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো সিস্টেম বলছিলাম কাকে বলে? সিস্টেম হচ্ছে জড়জগতের একটা অংশ যাকে নিয়ে, যেটি ভৌত বিচারে তাকে পৃথক করা যায় এবং যা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালনা করা হয়, তাই হচ্ছে সিস্টেম। আর তাপগতিবিদ্যায় সিস্টেম বলতে আমরা সিলিন্ডারে আবদ্ধ গ্যাসকেই বুঝে থাকি। এখন সিস্টেম কয়েক ধরনের আছে। একটা হচ্ছে উন্মুক্ত সিস্টেম, আর একটা হচ্ছে বদ্ধ সিস্টেম, আর একটা হচ্ছে ক্লোজ বা আইসোলেটেড বা বিচ্ছিন্ন সিস্টেম। ওপেন সিস্টেম বা উন্মুক্ত সিস্টেম কি? যে সিস্টেম পরিবেশের সাথে বা পরিপার্শ্বের সাথে ভর এবং শক্তির দুটির বিনিময় করতে সক্ষম, তাকে বলা হয় উন্মুক্ত সিস্টেম। পরিবেশ, তাহলে সিস্টেমের সাথে আলোচনা করতে গিয়ে আমি আরেকটা বিষয় চলে আসলো আমাদের, সেটি হচ্ছে পরিবেশ বলতে আমরা কি বুঝি। এই তাপগতিবিদ্যায় পরিবেশ বলতে বোঝানো হচ্ছে সিস্টেম যার সাথে তাপ, ভর এবং শক্তি বিনিময় করতে সক্ষম, তাকে আমরা বলি পরিবেশ বা পরিপার্শ্ব বা সারাউন্ডিং। আবার বলছি, তাহলে আমরা সিস্টেম বলতে কি বোঝাচ্ছি? সিস্টেম হচ্ছে জড়জগতের একটা অংশ যাকে আমরা ভৌত বিচারে পৃথক করতে পারি এবং পরীক্ষা নিরীক্ষার জন্য চালনা করতে পারি। পরিবেশ কি? পরিবেশ হচ্ছে পরিবেশ বা পরিপার্শ্ব বা সারাউন্ডিং বলি, সেটি হচ্ছে সিস্টেম যার সাথে ভর এবং শক্তি বিনিময় করতে সক্ষম। যেমন ধরো এখানে গ্যাস আছে, এখানে যখন আমরা সংকোচন করব কিংবা প্রসারণ করব, তাহলে এখানে তাপ, সংকোচনের সময় তাপ বাইরে চলে আসতে পারবে, তাহলে শক্তির বিনিময় করতে পারলো। শক্তি বলতে তাপ শক্তিকে বোঝাচ্ছি। আবার প্রসারণ করলাম, তাহলে তাপ ভিতরে ঢুকতে পারলো, তাহলে তাপ ভিতরে ঢুকলো, তাপ আদান প্রদান হলো, বের হতে পারলো, আসতে পারলো। আবার এখানে মনে করলাম আমি একটা ব্যবস্থা রাখলাম, ছোট একটা সূক্ষ্ম ছিদ্র রাখলাম, গ্যাস বেরিয়ে গেল, গ্যাস বাইরে ঢুকলো। তাহলে এইভাবে আমরা ভরেরও বিনিময় করতে সক্ষম। যদি যার সাথে, কার সাথে? পরিপার্শ্বের সাথে। পরিপার্শ্ব কি? পরিপার্শ্ব বোঝাতে বুঝাই আমরা বায়ুমণ্ডল, কিন্তু আসলে পরিপার্শ্ব বলতে এখানে আশেপাশে যা কিছু আছে, আমি সহ এখানে আমরা যা আছে সবকিছুই হচ্ছে সিস্টেমের পাশে, সব হচ্ছে পরিপার্শ্ব। কিন্তু পরিপার্শ্ব বলতে আমরা সাধারণত পরিবেশ বা পরিপার্শ্ব বলতে আমরা বুঝে থাকি কাকে? বায়ুমণ্ডলকে। চারপাশে যে বায়ুমণ্ডলটা আছে যার সাথে তার ভর এবং শক্তি বিনিময় করতে সক্ষম। তো সিস্টেম, তাহলে জানলাম সিস্টেম কাকে বলে। সিস্টেম হচ্ছে জড়জগতের একটা অংশ যাকে ভৌত বিচারে পৃথক করা যায় এবং পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা ব্যবহার করতে পারি। এই তাপগতিবিদ্যায় সিস্টেম বলতে সিলিন্ডারে আবদ্ধ গ্যাসকে বুঝে থাকি। আমরা এখানে একটা সিলিন্ডার দেখাচ্ছি, সেখানে পিস্টন দিয়ে একটি গ্যাসকে আবদ্ধ করে রাখলাম, তার এটাই হচ্ছে সিস্টেম। এখন পরিবেশ, পরিবেশ হচ্ছে যার সাথে সিস্টেম ভর এবং শক্তির দুটোই বিনিময় করতে সক্ষম। যেমন বায়ুর সাথে, এখানে তার পাশে বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডলের সাথে ভর এবং শক্তি দুটোই বিনিময় করতে পারবে এই গ্যাসের ক্ষেত্রে, সিলিন্ডার ক্ষেত্রে। তাহলে এটি হচ্ছে পরিবেশ বা পরিপার্শ্ব। এখন আসো প্রকারভেদের কথা বলছিলাম। প্রথমটা হচ্ছে উন্মুক্ত সিস্টেম বা ওপেন সিস্টেম। যে সিস্টেম পরিবেশ সাথে ভর এবং শক্তি, তাহলে উন্মুক্ত সিস্টেম কি? উন্মুক্ত সিস্টেম হচ্ছে
যে সিস্টেম পরিবেশের সাথে ভর ও শক্তি দুটোই বিনিময় করতে সক্ষম তাকে বলা হয় উন্মুক্ত সিস্টেম। যেই সিস্টেম শুধুমাত্র শক্তির বিনিময় করতে পারবে, পরিবেশের সাথে শুধুমাত্র শক্তির বিনিময় করবে, সেটি হচ্ছে বদ্ধ সিস্টেম। যেই সিস্টেম ভর এবং শক্তির কোনোটাই বিনিময় করতে সক্ষম নয়, সেটি হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম বা আইসোলেটেড সিস্টেম। অর্থাৎ আমরা এটাকে এমন ভাবে তৈরি করলাম, একেবারে কংক্রিটের ওয়াল তৈরি করলাম, পিস্টনটাও তাপ পরিবাহী পদার্থের তৈরি, এবং কোনো ছিদ্র পথু নাই, তাপ নিরোধক প্রকোষ্ঠে রাখলাম, তাহলে তখন একে সংকোচন প্রসারণ যাই করি না কেন কোনোভাবে তাপের আদান প্রদান সম্ভব নয়। এই ধরনের সিস্টেমকে আমরা বলে থাকি বিচ্ছিন্ন সিস্টেম, আইসোলেটেড সিস্টেম বা বিচ্ছিন্ন সিস্টেম। তাহলে ওপেন সিস্টেম বা উন্মুক্ত সিস্টেম, ক্লোজ সিস্টেম বা বদ্ধ সিস্টেম এবং বিচ্ছিন্ন সিস্টেম বা আইসোলেটেড সিস্টেম কি সেটি আমরা জানলাম। এখন আসো আমরা বলে থাকি তাপগতীয় স্থানাঙ্ক। তাপগতীয় স্থানাঙ্ক বলতে এই সিস্টেমের অবস্থা বর্ণনা করার জন্য আমাদেরকে যে রাশিগুলো, যে স্থানাঙ্কগুলো ব্যবহার করতে হয় তাকে বলে থাকি আমরা তাপগতীয় স্থানাঙ্ক। এই সিস্টেমে এখানে পরিবেশে কি আছে, সিলিন্ডারের ভিতরে আবদ্ধ গ্যাস আছে, তাহলে তার অবস্থা বর্ণনা করতে হলে তোমাকে তিনটা রাশি বলতে হবে। একটা হচ্ছে চাপের জন্য পি, আরেকটা হচ্ছে আয়তনের জন্য ভি, আর একটা হচ্ছে টি। এই তিনটা রাশিকে আমরা বলে থাকি তাপ গতীয় স্থানাঙ্ক। মনে রাখতে হবে স্পেস কোঅর্ডিনেট যখন আমরা বলি এক্স ওয়াই জেড বলে থাকি, থার্মোডাইনামিক্যাল কোঅর্ডিনেট বা তাপগতীয় স্থানাঙ্ক বলতে আমরা এই সিস্টেমের যে দশা বর্ণনা করার জন্য যে কয়টি রাশি লাগে, চাপের কথা বলতে হবে পি, প্রেসার, আয়তনের কথা বলতে হবে এই গ্যাসটা আয়তন কত, ভি, এটা টেম্পারেচার বলতে হবে, সেজন্য টি ব্যবহার করি। তাহলে এইগুলি হচ্ছে তাপগতীয় স্থানাঙ্ক। তাপগতীয় প্রক্রিয়া, তাপগতীয় প্রক্রিয়া, তাপগতীয় প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়ায় আমরা যে পরিবর্তনের সিস্টেমের তাপগতীয় স্থানাঙ্কের মানের পরিবর্তন হবে। আমরা দেখবো যে কি, আমরা সংকোচন করি তাহলে তার চাপ কমে যাবে, চাপ বেড়ে যাবে, আয়তন কমে যাবে, তাপমাত্রা বাড়বে। প্রসারণ করি তাহলে কি হবে, সাধারণত তার চাপ কমে যাবে, আয়তন বেড়ে যাবে, তাপমাত্রা কমে যাবে। এই যে পরিবর্তন করলাম, সংকোচন এবং প্রসারণ করলাম, সেগুলোকে আমরা তাপগতীয় প্রক্রিয়া হিসেবে বর্ণনা করতে পারবো, কারণ এই পরিবর্তনে আমাদের তাপগতীয় স্থানাঙ্কের মানের পরিবর্তন হচ্ছে। তাহলে এই ধরনের যদি পরিবর্তন হয় তখন তাকে আমরা বলি তাপগতীয় প্রক্রিয়া। তাপগতীয় প্রক্রিয়া চার ধরনের আছে, একটি সমষ্ণ প্রক্রিয়া, আয়তন সমচাপ প্রক্রিয়া, সমায়তন প্রক্রিয়া, আরেকটি হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই বিষয় নিয়ে আমরা ডিটেলস পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাহলে আমরা এখন কি শিখলাম, সিস্টেম কি সেটা জানলাম, পরিবেশ কি সেটি জানলাম, তারপরে সিস্টেম কয় প্রকার সেটি জানলাম, আমরা জানলাম তাপগতীয় স্থানাঙ্ক কি সেটি জানলাম। আবার আসো আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যাখ্যাটা আবার যাচ্ছি। প্রথম বিবৃতিটা আমরা বললাম এটি হচ্ছে কি, জুলের মতে কৃত কাজ এবং উৎপন্ন তাপ পরস্পর সমানুপাতিক, W proportional to H বা W হচ্ছে W সমান J। এটি আমরা লিখলাম, জুলের মতে এই সূত্রটা আমরা পেলাম এবং সেটির আমরা ব্যাখ্যাও করলাম। এবার আসো ক্লসিয়াসের মতে, আরেকজন বিজ্ঞানী, কারণ এই সূত্রের এইখানে কিছুটা আমাদের ঘাটতি আছে বুঝার। যেমন আমরা যখন তাপ দিব দেখা যাবে যে কি সবসময় কাজ পাই না, তাহলে কোথায় যায়, জুলের মতো তো কাজ এবং তাপ পরস্পর সমান, সেটি আমাদের ব্যাখ্যা করার জন্য ক্লসিয়াস আমাদেরকে আরো একটু ব্যাখ্যা করে দিল। ক্লসিয়াসের মতে আমরা অনেক ব্যাখ্যা করি, এটি আমাদের ব্যাপক কাজ হয়, এটা নিয়ে এটি তোমাদের ভালো করে বুঝতে হবে। ক্লসিয়াসের মতে যখনই কোন সিস্টেমে তাপ সরবরাহ করা হবে, সেই তাপের একটা অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হবে, বাকি অংশ সিস্টেম পরিবেশের উপর কার্য সম্পাদন করবে। তাহলে এখানে আরেকটা বিষয় তোমাদের একটু জানা দরকার, সেটি হচ্ছে অভ্যন্তরীণ শক্তি কি। অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি বা অন্তঃস্থ শক্তি, প্রতিটি সিস্টেমের কাজ করার একটি অন্তর্নিহিত শক্তি আছে। যেমন এই পিস্টনটাকে আমি এখানে আটকে রাখছি, ধরে রাখছি, কিন্তু গ্যাসের চাপ আছে, চাপ দিচ্ছি, চতুর্দিকে চাপ দিচ্ছি, চাপ দিয়ে সুযোগ দিই এটি ধাক্কায় উপর সরাই ফেলবে,
পিস্টনটাকে সরা দেবে, ধাক্কা দিবে। তাহলে এই যে ধাক্কা দিয়ে পিস্টনটাকে উপর হয়ে গেল, তার মানে কি বল প্রয়োগের স্মরণ হলো, তাহলে কাজ সম্পাদিত হলো। এরকম প্রতিটি সিস্টেমে একটি কাজ করার জন্য অন্তর্নিহিত বা অন্তস্থ শক্তি আছে, যাকে আমরা বলি অভ্যন্তরীণ শক্তি। পদার্থের অণুগুলোর কম্পন, রৈখিক গতি এবং নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনের আবর্তন ইত্যাদি কারণে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। তোমরা জানো তাপগতিবিদ্যায় আমরা এই গ্যাসের ক্ষেত্রে আমরা জানি যে শক্তি বলতে তার কণাগুলোর গতিশক্তি বুঝি। এখন যদি তাপ দেওয়ার পরে তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে কণাগুলোর গতিশক্তিও বেড়ে যাবে, অভ্যন্তরীণ শক্তিও বেড়ে যাবে। চাপ যেমন বলছিলাম একটি তাপগতীয় স্থানাঙ্ক, আয়তন, তাপমাত্রা, ঠিক তেমনি আমরা অভ্যন্তরীণ শক্তিকেও আমরা এখানে তাপগতিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ রাশি হিসাবে বিবেচনা করে থাকি। অভ্যন্তরীণ শক্তি পরিমাপ করা যায় না চাপ, আয়তন, তাপমাত্রার মতো প্রাকৃতিক রাশি, কিন্তু পিভিটি এর মতো অর্থাৎ প্রেসার, ভলিউম, টেম্পারেচারের জন্য যে তিনটা রাশি ব্যবহার করি, চাপের জন্য পি, আয়তনের জন্য ভি, তাপমাত্রার জন্য ভি, অভ্যন্তরীণ শক্তির জন্য ইউ বলি, কিন্তু এই ইউটা আমরা ব্যবহার পরিমাপ করতে পারি না। আমরা যা পরিমাপ করতে পারি সেটি হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পরিমাপ করতে পারি। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, যাকে আমরা ডিইউ দ্বারা প্রকাশ করি। তাপমাত্রা যদি বাড়ে তাহলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, কারণ অনেকগুলো গতিশক্তি বেড়ে যায়। তাপমাত্রা যদি কমে, কেন বাড়ে? কারণ তাপমাত্রা বাড়বে তাপ দিলেই, তাহলে তাপ দিলে তাপমাত্রা বাড়তে পারে, সবসময় না, আমরা প্রক্রিয়াগুলি জানবো কেন সবসময় না কথাটা বলছি। তাপমাত্রা দিলে তাপমাত্রা বাড়লো, তাহলে তখন কি হবে? তার অভ্যন্তরীণ শক্তি বাড়বে। কেন? তখন কণাগুলোর গতিশক্তি বেড়ে যাবে। কণাগুলোর গতিশক্তি, আবর্তন, রৈখিক গতি ইত্যাদি তো অভ্যন্তরীণ শক্তির উপর, অভ্যন্তরীণ শক্তি তো এগুলোর উপর নির্ভর করে। গতিশক্তি যদি বেড়ে যায় তাহলে অভ্যন্তরীণ শক্তি বেড়ে যাবে, গতিশক্তি যদি কমে যায় অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে। আর যদি গতিশক্তির পরিবর্তন না হয় অভ্যন্তরীণ শক্তিরও কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা বলবো ডিইউটা হচ্ছে পরিবর্তন, সেটি হতেও পারে না হতে পারে। হলে কেমন হবে? ধনাত্মক হবে, বাড়বে তাপমাত্রা বাড়লে, ঋণাত্মক হবে তাপমাত্রা কমলে। তাপমাত্রা যদি পরিবর্তন না হয় অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না। তো আমরা বলছি জোর বলতেছে কি যখনই কোনো সিস্টেমে তাপ দিবা, মনে করলে তুমি এখানে ডিকিউ পরিমাণ তাপ সরবরাহ করলো, এই তাপ দিলে তাপের একটা অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হবে, বাকি অংশ সিস্টেম পরিবেশের উপর কার্য সম্পাদন করবে। এই গাণিতিক রূপটাই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ক্লজলেস প্রদত্ত সমীকরণ। সিস্টেমের সরবরাহকৃত তাপের পরিমাণ ডিকিউ, এটা দেওয়ার কারণে তার অভ্যন্তরীণ শক্তি বেড়ে যাচ্ছে। অভ্যন্তরীণ শক্তি কতটুকু বাড়তেছে? অভ্যন্তরীণ শক্তিকে আমরা ডিইউ দ্বারা প্রকাশ করি, আর কাজ সম্পাদিত হচ্ছে ডিডব্লিউ। যখনই কোনো সিস্টেমে তাপ সরবরাহ করা হবে সেই তাপের একটা অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হবে, এই তাপের একটা অংশ, বাকি অংশ সিস্টেম পরিবেশের উপর কার্য সম্পাদন করবে। তাহলে গাণিতিকভাবে আমরা লিখতে পারি ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, অথবা এরকম লিখতে পারি ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। একইভাবে লেখা যায় ক্ষুদ্র যে ক্ষুদ্র পরিবর্তনের জন্য ডি, আর যে কোনো পরিবর্তনের জন্য ডেল ব্যবহার করি, ইতিপূর্বে আমরা এটি জেনেছি। এখন সিস্টেমে কি সবসময় তাপ সরবরাহ করা হয়? সিস্টেম থেকে তাপ বের হয়ে আসে। আবার অভ্যন্তরীণ শক্তি কি সবসময় বাড়ে? অভ্যন্তরীণ শক্তি হ্রাসও পায়, পরিবর্তন হয়ও না। সবসময় কি সিস্টেম পরিবেশের উপর কাজ করে? অর্থাৎ আমরা এখানে সিস্টেমটাকে টেনে উপর উঠালাম, এটি সিস্টেম পরিবেশের উপর কাজ করলো, সংকোচন করলাম, পরিবেশ সিস্টেমের উপর কাজ করে। তাহলে সংকোচন যখন হয় তখন পরিবেশ সিস্টেমের জায়গা দখল করে, আয়তন কমে যায়, তখন আমরা বলি পরিবেশ সিস্টেমের উপর কাজ করে। আর যখন প্রসারণ হয় তখন সিস্টেমের জায়গা বেড়ে যায়, বড় হয়ে যায়, আয়তন বেড়ে যায়, তখন আমরা পরিবেশের স্থান সে দখল করলো, তখন আমরা বলি কি পরিবেশ সিস্টেমের উপর কাজ করে। তাহলে দুটো বিষয় কাজের ক্ষেত্রে খেয়াল করো, সিস্টেম পরিবেশের উপর কাজ করা মানে পরিবেশের স্থান দখল করা, মানে আয়তন বেড়ে যাওয়া, তখন আমরা বলি এটি হচ্ছে ডিডব্লিউটাকে তখন আমরা বলি পজিটিভ বলি। আর যখন পরিবেশ সিস্টেমের উপর কাজ করে, পিস্টনটাকে তুমি ধাক্কা দিয়ে সংকোচন করলাম, পিস্টনটাকে ধাক্কা দিয়ে উপর থেকে ধাক্কা দিয়ে সংকোচন করলাম, তাহলে পরিবেশ সিস্টেমের জায়গা দখল করে ফেললো, এটাকে আমরা বলি
পরিবেশ সিস্টেমের উপর কাজ করে, তখন সেটি ঋণাত্মক কাজ হয়, তখন তাকে আমরা ঋণাত্মক বলি। তাহলে ডি ইকুয়েশনে ডিডব্লিউ ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। অনুরূপভাবে ডিইউটা বলছিলাম যে তাপমাত্রা যদি বাড়ে তাহলে ডিইউ ধনাত্মক হবে, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, তখন তুমি পজিটিভ লিখবা। তাপমাত্রা যদি হ্রাস পায়, তাপমাত্রা যদি হ্রাস পায়, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়, তখন ডিইউটাকে নেগেটিভ লিখবা। আর যখন তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, তখন অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না, তখন ডিইউ সমান 0। আর প্রথম অংশ যেটি আমরা সিস্টেমে তাপ দিলাম, তাপ সরবরাহ করলাম, তাহলে সিস্টেম শোষণ করলো, তখন ডিকিউটা হবে পজিটিভ। তাপ বর্জন করলো, তাপ বর্জন করলো, তাহলে তখন ডিকিউটা হবে নেগেটিভ। কিন্তু তাপের আদান প্রদান কিছুই হলো না, তাহলে তখন আমরা এই ইকুয়েশনে ডিকিউ সমান 0 বসাবো। তাহলে এই সমীকরণটি প্রয়োগ করার সময় এই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে। এখন তুমি প্রশ্ন করতে পারো, ডিকিউটি 0 হতে পারে? হতে পারে, যদি এটি রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়, অর্থাৎ আমি এখানে এমন সিস্টেম করে দিলাম, ওই বিচ্ছিন্ন সিস্টেমের কথা বললাম যে এখানে কোনো ধরনের তাপ আদান প্রদান হবে না, প্রসারণ করলাম, সংকোচন করলাম, তাপের আদান প্রদান হলো না, তখন তুমি সেই ক্ষেত্রে এই ইকুয়েশনটা, এই ডিকিউটা 0 বসাবো। আর যখন সিস্টেমে তাপ দিবা, সিস্টেম তখন তাপ শোষণ করতেছে, তখন তুমি বলতে হবে যে কি ডিকিউটা হচ্ছে ধনাত্মক। আর যখন সিস্টেম তাপ বর্জন করলো, সংকোচন করলো, বর্জন করলো, তখন ডিকিউটা ঋণাত্মক। আর কোনো তাপের আদান প্রদান হলো না, ডিকিউটা 0। আবার বলছে, রিপিট করতেছি কিন্তু এগুলো আবার, ডিইউটা কখন ধনাত্মক, কখন ঋণাত্মক, কখন শূন্য হবে, ডিডব্লিউ যখন কখন ধনাত্মক, কখন ঋণাত্মক হবে, সেটি হবে। আবার ডিডব্লিউ আমার এখানে কোনো ধরনের আয়তনের পরিবর্তন হয় না, সেই ক্ষেত্রে ডিডব্লিউ মানটাও কিন্তু আমার এখানে কাজ হবে না, তখন সেই ক্ষেত্রে শূন্য হবে। তখন কি হবে? তখন যে তাপটা দিবা এটা শূন্য হোক, তখন অভ্যন্তরীণ শক্তি বাড়বে, তাপমাত্রা বাড়বে। এরকম বিষয়গুলো আমরা তাপগতীয় প্রক্রিয়া যখন আলোচনা করব, তখন আমরা আরো ডিটেলস জানবো এগুলি কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। তাহলে আজকের ক্লাসে আমরা জানলাম তাপগতিবিদ্যার প্রথম সূত্র জুল প্রদত্ত সূত্র এবং ক্লসেসের প্রদত্ত সূত্র। সেই ক্লসেসের সূত্রগুলো আমরা ব্যাখ্যা করলাম। দুটি সূত্রের কথা একই, সেটি হচ্ছে তাপ এবং কাজ পরস্পর তুল্য বলল। এখানে শক্তির নিত্যতা সূত্র মেনে চলে, অর্থাৎ এখানকার যে পরিমাণ তাপ দিলাম সেটা এই দুটার যোগফল, আর তাপের সমান মোট দুটো পরিমাণ সমান হবে। এই হচ্ছে কি আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আজকের আলোচনা। তো অনেকক্ষণ তোমরা সঙ্গে ছিলাম, এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসে এখানে সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।